বলুন শেখ হাসিনার রায় সম্পর্কে আপনাদের দলের নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি? সাদ্দাম, আমি আপনার কথা শুনতে পাই না, একটু আনমিউট করে নেন। প্রথম কথা, শুধুমাত্র আমাদের দলের ক্রিয়া প্রতিক্রিয়া নয়, আজকে বাংলাদেশের প্রতিক্রিয়া হচ্ছে উই ডোন্ট কেয়ার। শেখ হাসিনা যেটি বলেছেন, সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ জানে যে এটি একটি পূর্ব নির্ধারিত রায়, এটি একটি ক্যাঙ্গারু কোর্টের ট্রায়াল। এটি আজকে এমন একটি বিচারিক প্রহসন বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে যেখানে সরকার হচ্ছে বিচারক, আর বিচারকরা হচ্ছে সরকারের লাঠিয়াল বাহিনী, যেখানে প্রসিকিউশন হচ্ছে রাজাকারদের উকিল দিয়ে গড়ে তোলা, এবং যেখানে তদন্ত কমিটি পুরো গোয়েবলস ও তথ্য উপাত্ত পরিসংখ্যানের মধ্য দিয়ে এখানে কর্মকাণ্ড পরিচালনা করেছে। এবং আজকে দেখুন যে এই ক্যাঙ্গারু কোর্টের যে ট্রায়াল বাংলাদেশে যেটি করা হলো, এটি শুধুমাত্র যে আইনগতভাবে একটি সমস্ত ধরনের ন্যায় বিচারের শর্তের লঙ্ঘনের উদাহরণ এটি নয়, এটি দখলদার অবৈধ সরকার তার ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করা, বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা এবং আইনের শাসন যেন প্রতিষ্ঠিত না হয়, বাংলাদেশের জন্য স্থিতি সমৃদ্ধি ফিরে না আসে, যেটির মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক গণতন্ত্রের আবহ তৈরি হবে, এবং বাংলাদেশে এই রাজনৈতিক অস্থিতিশীলতা জারি রেখে একটা মবের রাজনীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ ঘটানোর মাধ্যমে বাংলাদেশের মৌলবাদী উগ্রবাদী গোষ্ঠীকে আরো শক্তিশালী করা, এটি হচ্ছে যে এই দখলদার সরকারের মূল লক্ষ্য, এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই তারা এই রায়টি দিয়েছে। এটি প্রথমে এটি রায় দেওয়া হয়েছে, তারপরে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আসলে এটি সম্পূর্ণভাবেই উল্টো ভাবে এটি প্রতিষ্ঠিত করা হয়েছে, এবং আইনগত প্রশ্নগুলো যদি আপনি নিয়ে আসেন, আজকে এখানে যারা শুনছেন বাংলাদেশের সচেতন জনগোষ্ঠী, আমাদের দেশে বিদেশে যারা বাংলাদেশের নাগরিক আছেন, সকল রাজনৈতিক দলের নাগরিক, আজকে দেখুন যে ক্যাঙ্গারু কোর্টের ট্রায়াল এটি কেন বলা হচ্ছে। আজকে এই যে আইনে এটির বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রহসনের মাধ্যমে, সেটি হচ্ছে যে আইসিটি যেটি অ্যাক্ট 1973, যেটি আপনি জানেন যে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, মানবতা বিরোধী অপরাধ নিশ্চিত করার জন্য এই আইনটি করা হয়েছে। এটির মাধ্যমে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের সহযোগীরা, এই বিশ্ব রাজাকার আল বদর বাহিনী, যারা গণহত্যা যজ্ঞে সহযোগিতা করেছে, সক্রিয় ভূমিকা পালন করেছে, তাদের জন্য এই আইনটি করা হয়েছে। জুলাই আগস্টের ঘটনাকে যখন আপনি এই আইনে প্রয়োগ করতে চান, তো সুস্পষ্ট এটি বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত যে এটি রাজাকারদের বিচার করার প্রতিশোধ হিসেবে এটি করা হচ্ছে, এবং আইনি কোনো মানদণ্ড এখানে অনুসরণ করা হচ্ছে না। দ্বিতীয়ত, এই আইনটি অধ্যাদেশের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে সংশোধন করে। সংশোধন তো আর জুলাই আগস্টে হয়নি, এই দখলদার সরকার ক্ষমতা দখল করার পরে সংশোধন হয়েছে। সেদিক থেকেও এটি অবৈধ। আইন তো আর আইন হয়েছে পরে, অপরাধ আগের, এটিও আইনি দৃষ্টিভঙ্গি থেকে যুক্তিসঙ্গত নয়। আরেকটি হচ্ছে যে অধ্যাদেশ, অধ্যাদেশ বাংলাদেশে বা যে কোনো দেশের যে বিদ্যমান নিয়ম কানুন আছে সেখানে কারা করতে পারে। অধ্যাদেশ যদি কখনো করাও হয়, সেটি গণতান্ত্রিক সরকার, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার, আইনি সরকার, সেটি তারা করতে পারে, এবং সেই অধ্যাদেশও কিন্তু আইন নয়, সেটি পরবর্তী সংসদে অনুমোদন প্রাপ্ত হয়। তো আপনি অধ্যাদেশের মাধ্যমে এই একটি বেআইনি ভাবে আপনি সংশোধন করছেন, এবং সেটাও একটা বেআইনি কাঠামোর মাধ্যমে, এবং সেটির মাধ্যমে আপনি এই আইনগত প্রক্রিয়া হিসেবে এটা আমাদের কাছে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি যদি অভিযুক্ত কাউকে করেন, অভিযুক্ত করার ক্ষেত্রেও তার তো অংশগ্রহণের স্বাধীনতা থাকতে হবে, আইনগত প্রতিনিধিত্বের স্বাধীনতা থাকতে হবে। এটি এই মামলায়, যদি আমরা এটাকে মামলা হিসেবেও ধরে নেই, এই মামলায় কি দেশরত্ন শেখ হাসিনার কোনো আইনগত প্রতিনিধিত্বের সুযোগ ছিল, বা তার যে প্রতিনিধিত্বের অধিকার, আত্মপক্ষ সমর্থনের অধিকার, সেটি কি এখানে হয়েছে? আইনজীবী নিযুক্ত হয়েছে স্বাধীন মতো, নাকি একটা প্রহসনের রাষ্ট্রপক্ষের আইনজীবী এখানে নিয়োগ দিয়ে একটা তামাশা রচনা করা হয়েছে? আপনি যদি আরেকটি বিষয় দেখেন যে এখানে বিচারপতিদের নিয়োগ, বাংলাদেশের সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী অতিরিক্ত বিচারক প্রবেশনারি হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ থাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৬ ধারা অনুযায়ী সেখানেও কিন্তু এটি বিচারক নিয়োগের যে শর্তগুলো আছে, এই দখলদার সরকার কিন্তু সেই বিচারক নিয়োগের শর্তগুলো পর্যন্ত পূরণ করেনি। তো প্রত্যেকটি ক্ষেত্রে আইনগত লঙ্ঘন ঘটেছে। এবং আরেকটি আপনি দেখুন যে এই তথাকথিত এই যখন এই বিচারিক প্রক্রিয়া তারা চলছিল, সেই সময়ে তারা কিন্তু সেই অতিরিক্ত বিচারকদের তারা চাকরি স্থায়ী করেছে। তার মানে এটি যে একটা প্রলোভন, এটি যে এক ধরনের দেয়া নেয়ার মাধ্যমে এটি সম্পন্ন করা হচ্ছে। আর বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে কারা? যাদেরকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের
পূর্বে কখনো হাইকোর্ট বিভাগের বিচারপতি হওয়ার অভিজ্ঞতা আছে? কারণ এই বিচার কার্যক্রম পরিচালনা করার অভিজ্ঞতা নেই, তাদেরকে অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং এদের সবাই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তারা কিন্তু এই জুলাই আগস্টের সময়ে আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছে, শেখ হাসিনা সরকারের পতন চেয়েছে। তো যারা বিচার কার্যক্রম পরিচালনা করবে তারা যখন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, তখন এটা বুঝতে অসুবিধা নেই যে রায়টা আসলে ট্রাইব্যুনাল থেকে হচ্ছে না, রায়টা হচ্ছে যমুনা থেকে, রায়টা হচ্ছে মগবাজার থেকে, রায়টা হচ্ছে নয়াপল্টন থেকে, রায়টা হচ্ছে বাংলা মোটর থেকে। এই বিচারকদের কারো এই জীবনে প্রথম তারা এই একটা বিচার লিখেছেন, এর বাইরে তারা কোনোদিনও কোনো রায় লেখেন নাই, এটাই একমাত্র তাদের রায়। যাই হোক, এগুলো তো সবাই কম বেশি এখন জানে। আমি জানতে চাই যে এই রায়ের পরে আপনার কর্মীদের মনোভাব কি? দেখুন, বাংলাদেশের কর্মীরা, এটি তো আজকে থেকে নয়, এই রায়টি তো স্ক্রিপ্টেড। এই রায়টি তো আওয়ামী লীগের নেতা কর্মীরা, বাংলাদেশের সাধারণ মানুষ তো জানে যে দখলদার সরকার কি করতে চাচ্ছে, কি করতে চায় এবং তারা কতটুকু সীমা লঙ্ঘন করতে চায়। বাংলাদেশের মানুষের এটি জানা রয়েছে, যে কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা 5ই আগস্টের পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রয়েছে। এবং এই দখলদার সরকারের রায়, দখলদার সরকারের দমন পীড়ন, তাণ্ডব, ধানমন্ডি 32 নম্বর মাটির সঙ্গে মিশিয়ে দেয়া, কোনো কিছুই আসলে আওয়ামী লীগের নেতা কর্মীদের মনোবল রুখতে পারবে না। বরং আওয়ামী লীগের নেতা কর্মীরা আরো দৃঢ় হবে, আরো প্রতিবাদী হবে, আরো প্রতিরোধী হবে। এবং আমরা যে একটা বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামে রয়েছি, সেই গণতান্ত্রিক সংগ্রামে সাফল্যমণ্ডিত করার মাধ্যমে, দখলদার সরকারের বিদায়ের পথ প্রশস্ত করার মাধ্যমে বাংলাদেশে যেন একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠিত হয়, একটা কম্পিটিটিভ ডেমোক্রেসি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের রাজনীতিতে যেন লিবারেল ডেমোক্রেসির উপাদানগুলো ফিরে আসে, বাংলাদেশের মানুষ যেন একটা বৈধ কর্তৃপক্ষ পায়, একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারে, মানবাধিকার ভিত্তিক একটা রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে, সেই সংগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে। এবং এই এই আন্দোলন সংগ্রাম, লকডাউন, শাটডাউন, এটি আসলে স্টেট ডাউনের মাধ্যমেই সাফল্য মণ্ডিত হবে। এবং সেটি প্রমাণ হয়েছে যে আপনি দেখুন যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি নৈতিকভাবে সমর্থন প্রদান করেছে। যখন যখন এই দেশে দখলদার সরকারের বিরোধিতা করে বাংলাদেশে নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার আপনার নেই, যখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বাধীনতা কিংবা বঙ্গবন্ধু এই শব্দটি লেখার কারণে হয়তো আপনি সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি হয়ে যাবেন, সেই বাস্তবতার মধ্যেও কিন্তু সাধারণ মানুষ, চাকরিজীবী, খেটে খাওয়া মানুষ, গ্রামে গঞ্জের মানুষ, তরুণ প্রজন্ম, তারা কিন্তু আওয়ামী লীগ ঘোষিত লকডাউন এবং শাটডাউন কর্মসূচি সাফল্যমণ্ডিত করেছে, সমর্থন দিয়েছে, সরকারি অবৈধ সরকারের সমস্ত কার্যক্রম থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে, বয়কট করেছে। তাই মনে করি যে এই আন্দোলনের নৈতিক জয় ইতিমধ্যেই হয়েছে এবং এই আন্দোলন তার পরবর্তী ধাপে যাবে। এবং এই পরবর্তী ধাপ হচ্ছে যে আমাদের লড়াইয়ের পথটিকে বেগবান করা এবং এই দখলদার সরকারকে চ্যালেঞ্জ করা, দখলদার সরকারের অবৈধ কর্তৃপক্ষের আস্তানা গুড়িয়ে দেয়া, মৌলবাদের আস্তানা গুড়িয়ে দেয়া এবং গুড়িয়ে দিয়েই নতুন দিনের গণতান্ত্রিক সূর্য বাংলাদেশে বিকশিত করা। যে কারণে এটি একমাত্র পথ এবং যে কারণে আমরা মনে করি যে আমরা আমাদের এই যে লড়াই সংগ্রামে রয়েছে, লড়াই সংগ্রামের চূড়ান্ত ধাপে আমরা রয়েছি এবং এই চূড়ান্ত ধাপে দখলদার সরকারের বিদায়ের মাধ্যমে এই চূড়ান্ত ধাপের পরিণতি লাভ করবে বলে আমি মনে করি। সাদ্দাম হোসেন, এই রায় ঘোষণার পরে আমরা এখন পর্যন্ত দৃশ্যমান ছাত্রলীগের তেমন কোনো কর্মকাণ্ড আমরা দেখিনি, তেমন কোনো তৎপরতা দেখিনি, এটি কি কৌশলগত? না, দেখুন, গোটা বাংলাদেশে আজকে কিন্তু আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিটি কি, আপনি আজকেও কিন্তু আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি শাটডাউন। এই শাটডাউন হচ্ছে যে এক ধরনের অসহযোগ আন্দোলন, যেখানে এই দখলদার সরকারকে সহযোগিতা করা, আইনগত, নৈতিক কিংবা কোনো ধরনের তৎপরতাগুলোর সঙ্গে সামিল না হওয়া, সেটির সঙ্গে সম্পৃক্ত না হওয়া, এই গণতান্ত্রিক কর্মসূচিটি কিন্তু এটি। তো সেই অর্থে আজকে ঢাকা শহরে সাধারণ মানুষ তো সমর্থন জানিয়েছে, সেটি নিশ্চিত করার জন্য বিভিন্নভাবে ক্যাম্পেইনিং করা, অনলাইন ক্যাম্পেইনিং গুলো অংশগ্রহণ করা এবং একই সঙ্গে প্রতিরোধমূলক কর্মসূচি, যে প্রতিরোধমূলক কর্মসূচি আসলে গণতান্ত্রিক রাজনীতির একটি অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে এবং সম্ভবত যেই রাজনীতি বাংলাদেশের এই খেলাকে বদলে দেবে। এবং সেই লক্ষ্যেই প্রতিরোধমূলক কর্মসূচি জনগণের সমর্থন অর্জন করে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া থেকে শুরু করে দখলদার সরকার যেন তার দমন পীড়নের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, এই অবৈধ কর্তৃপক্ষ যেন রাষ্ট্রকে ব্যবহার করে নিজেদের ফায়দা লুটতে না পারে, এই বেআইনি শাসকেরা যেন বাংলাদেশের মানুষের উপরে আর ব্যবহার করে যেন নিজের
স্বার্থ হাসিল না করতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু প্রতিরোধমূলক কর্মসূচি গোটা বাংলাদেশেই সম্পন্ন হয়েছে এবং সাফল্যের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই সেটি আহ, আহ, নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব দিয়ে যাচ্ছে। যে কারণে আমি মনে করি যে কারাগারে থাকুক, কারাগারের বাইরে থাকুক, নেতাকর্মীরা লড়াইয়ে থাকুক, আত্মগোপনে থাকুক, সবাই সবার জায়গা থেকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এই গণতান্ত্রিক সংগ্রামে সবাই এক একজন লড়াকু যোদ্ধা, একজন চ্যাম্পিয়ন, একজন মানবাধিকারের ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে রয়েছে। এবং এই মাঠে তো রয়েছেই, এই মাঠে ফলাফল শেষ করেই ছাত্রলীগের নেতাকর্মীরা ঘরে ফিরবে। সাদ্দাম, আমি আমার এই অনুষ্ঠানে আপনাদের একেবারে তৃণমূলের বেশ কিছু কর্মী আমার সঙ্গে যুক্ত হয়েছেন। তারা এক একজন আগুনের গোলার মতো। তা আপনারা যেরকম কর্মসূচি দিচ্ছেন, তারা মনে করছে আরো শক্ত কর্মসূচি তারা চায়। তারা এরকম ধীর গতির কর্মসূচি তারা চায় না। আমাদের কর্মীরা তো অনেক প্রাগ্রসর, এবং কর্মীরা আমাদের সংগ্রামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা সত্যিকার অর্থেই আগুয়ান হয়ে রয়েছে। বাংলাদেশ একটা রাজনৈতিক আগ্নেয়গিরির মধ্যে রয়েছে এবং আমাদের নেতাকর্মীরা সবচেয়ে বেশি তেজদীপ্ত, সবচেয়ে বেশি সংগ্রাম মুখর, সবচেয়ে বেশি সৃজনশীল, এবং তারা অনেক ধাপ এগিয়ে সময়ের তুলনায় এবং লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফয়সালা কিভাবে করতে হবে ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি নির্ধারক ভূমিকাটাই পালন করতে চায়। কিন্তু আমরা মনে করি যে আমাদের যে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা, যেখানে আমরা অনেকগুলো লক্ষ্য অর্জন করতে চাই, এই লক্ষ্যের কোনোটাই কিন্তু দলীয় লক্ষ্য নয়। এই লক্ষ্যটি বাংলাদেশের মানুষের ভাগ্যের সঙ্গে সম্পর্কিত। এই লক্ষ্যের অংশগুলো বাংলাদেশের মানুষের মর্যাদার সঙ্গে সম্পর্কিত। কারণ আমরা রাজনীতি, আমরা বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক দল করতে পারি, কিন্তু বাংলাদেশে তো আমরা একটা প্রতিযোগিতামূলক রাজনীতি দেখতে চাই, একটা স্থিতিশীলতা আমরা দেখতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, মানুষের ভোটের মাধ্যমে, মানুষের রায়ের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে সেটি নিশ্চিত করতে চাই, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ধারণাটা আমরা নিশ্চিত করতে চাই, দেশে আমরা স্থিতি চাই, দেশে আমরা এক ধরনের নিরাপত্তা চাই। তো আজকে তো বাংলাদেশের মানুষের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জীবন, এই সবকিছুকেই তো আজকে সংকটের মুখে ফেলে দিয়েছে, চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশের মানুষ আজকে এমন একটি সংকট মুখের মধ্যে রয়েছে যেখানে গভীর খাদে এই দখলদার সরকার জনগণকে নিয়ে গেছে। তো সেখান থেকে উত্তরণের জন্য দেশরত্ন শেখ হাসিনা অত্যন্ত স্থিতধী, অত্যন্ত দূরদর্শী, অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত রাজনৈতিক ভাবে প্রভাব বিস্তারকারী, এবং বাংলাদেশের মানুষের, জনগণের মনন, মেজাজ সবকিছু আলোকে এটা আমাদের ভবিষ্যৎমুখী কর্মরেখা নির্ধারণ করেছেন। যে কারণে আমি মনে করি যে আমাদের আগুয়ান সংগ্রাম, সংগঠনের দূরদর্শী নেতৃত্ব এবং বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার পরিমেয় সাহস, এটির উপর ভর এবং ভরসা করেই আসলে আমরা আমাদের বিজয়ের বন্দরে পৌঁছে যাব। মানুষ আসলে রাজপথে নামার জন্য একেবারে মুখিয়ে আছে। এই যে আপনি দেখেন এখানে মানুষরা মন্তব্য করছে যে মার্চ টু যমুনা, এরকম কোন কর্মসূচি আপনারা দিবেন কিনা? মানুষ তো অলরেডি বলা শুরু করেছে। যখন লকডাউন ঘোষণা করা হলো, তখন কিন্তু মানুষই বলেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি সাধারণ মানুষ যারা হয়তো আওয়ামী লীগ করে না, লীগ বা অন্য কোনো সংগঠনের সঙ্গে কখনো কোনো অবস্থাতে সম্পৃক্ত ছিল না, তারা বলছে এটা হলো নমুনা, সামনে দখল হবে যমুনা। তো মানুষের মধ্যে কিন্তু সেই স্পিরিটটা আছে, মানুষের মধ্যে সেই টেস্টটা আছে, মানুষ সেই স্বপ্নটা দেখছে। কারণ মানুষ সেই দখলদার সরকারের বিদায় দেখতে চায়। এটা বাংলাদেশের মানুষের একটা সামষ্টিক স্বপ্নে পরিণত হয়েছে। কারণ এই স্বপ্নটি বাস্তবায়িত না হলে আসলে তার জীবনটি নিরাপদ থাকছে না। তো যে কারণে এই যমুনা দখল হবে, দখলদার সরকার বিদায় নিবে, এবং যারা এই 15-16 মার্চ এবং জুলাই আগস্টে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা বাংলাদেশে বিচারিক প্রক্রিয়ার আওতায় আসবে, এবং 16-17 মাস ধরে যারা বাংলাদেশে লুটপাট করেছে, ইন্ডেমনিটি আইন দিয়েছে। আজকে দেখুন যে ন্যায় বিচারের দণ্ডমুণ্ডের হর্তাকর্তা কারা বসে আছে, যারা ইন্ডেমনিটি দিচ্ছে, যারা বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করার সুযোগটুকু পর্যন্ত দেয়নি, যারা কোনো ধরনের বিচারিক নৈতিকতা, কোনো ধরনের আইনগত নিরপেক্ষতা, কোনো ধরনের রাজনৈতিক বৈধতার বালাই যাদের কাছে নেই, তারা আজকে দণ্ডমুণ্ডের হর্তাকর্তা হয়ে বসে আছে। যে কারণে আজকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ, সমস্ত দলমত বিশ্বাস, যারা একটা নিজের দেশপ্রেমের তাগিদ থেকেই হোক, মানব কল্যাণের জায়গা থেকে হোক, বাংলাদেশের ভূত এবং ভবিষ্যৎ নিয়ে নিজেদের অবস্থানের কারণেই হোক, তারা একটা সুন্দর এবং আরো আরো উপযোগী গণতান্ত্রিক বাংলাদেশ তারা দেখতে চায়। তো সে কারণে আজকে কিন্তু সমস্ত মোহনা, সমস্ত রাজনৈতিক স্রোত
একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেটা হচ্ছে যে এই যমুনা দখল করতে হবে, যমুনা দখল করে দখলদার সরকারকে হটাতে হবে এবং হটিয়ে হটিয়ে উচিত শিক্ষা দিতে হবে, এবং সেটা রাজনৈতিক, আইনগত, ন্যায় বিচার প্রত্যেকটির সঙ্গে সম্পর্কিত। কবে নাগাদ কিভাবে করবেন? আমি মনে করি যে আন্দোলন সংগ্রামের যে স্তরে আমরা রয়েছি, এই স্তরের প্রথম ধাপই হচ্ছে যে এই দখলদার সরকারকে পরিবর্তন করে বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা। যে নিরপেক্ষ সরকারের মাধ্যমে বাংলাদেশে প্রথম কথা আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটি স্মুথ করা সম্ভব হবে, যে ডেমোক্রেটিক ট্রানজিশনটি টেকসই হবে, যে ডেমোক্রেটিক ট্রানজিশনটি বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করবে, সিকিউরিটি দিবে। আজকে দেখুন যে বাংলাদেশের যে অবস্থার মধ্যে আছে, বাংলাদেশের আজকে একতরফা ইলেকশনের দিকে যাচ্ছে। বাংলাদেশের মানুষের তো এই প্রহসনের রায়ের প্রতি যেমন আগ্রহ ছিল না, এই প্রহসনের নির্বাচনের প্রতিও তো বাংলাদেশের মানুষের কোনো আগ্রহ নেই। এবং সে কারণেই বাংলাদেশের মানুষ সেই গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণটি সর্বাগ্রে দেখতে চায়। তো যে কারণে আমি মনে করি যে আন্দোলনের প্রথম ধাপ হচ্ছে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা, এবং নিরপেক্ষ সরকার, আমি মনে করি যে এই দখলদার সরকারকে নির্বাচন ছাড়াই বিদায় নিতে হবে। কারণ দখলদার সরকারের সেই দক্ষতা নেই, দখলদার সরকারের সেই নিরপেক্ষতা নেই। দখলদার সরকার এই প্রত্যেকটা ক্যাটাগরিতেই ভয়াবহ রকমের ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে কারণে আমি মনে করি যে যে টাইমলাইন তারা নির্বাচনের জন্য রেখেছে, এই টাইমলাইনের মাধ্যমে আসলেই, এই টাইমলাইনের মধ্যেই আসলে দখলদার সরকারকে বিদায় নিতে হবে। তারা নির্বাচনের তফসিল ঘোষণা করুক বা না করুক, জনগণ আসলে এই দখলদার সরকারের বিদায়ের তফসিল ঘোষণা করেছে। এবং আমি মনে করি যে নির্বাচনের যেমন সময়সীমা থাকে, যে এতদিন আগে তফসিল ঘোষণা করতে হয়, আজকে বঙ্গবন্ধু তনয়ের দেশ স্বপ্ন শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রতারণা, প্রতিহিংসা এবং প্রতিশোধের রায়ের মাধ্যমে জনগণের অলিখিত রায় যেমন ঘোষিত হয়েছে, জনগণের অলিখিত আন্দোলনের তফসিলও ঘোষিত হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে আসলে এই দখলদার সরকারকে বিদায় নিতে হবে। সাদ্দাম, এমনিতে আমরা দেখেছি 5ই আগস্টের আগে ছাত্রলীগের ভেতরে যারা খুব মারধর করেছে, তারা পরবর্তীতে তাদের প্রায় প্রত্যেককে আমরা দেখেছি তারা শিবির কর্মী হিসেবে আবির্ভূত হয়েছে। তো গত 15 মাসে আপনারা কি দলটিকে শুদ্ধ করতে পেরেছেন? এটি তো প্রমাণিত হয়েছে, এবং বিশেষ করে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সংগঠন বিরোধী, নীতি বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছে, তাদের অনেকেই এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত, এবং তারা যে ইনফিল্ট্রেশনের আশ্রয় গ্রহণ করার মাধ্যমে নিজস্ব স্বার্থ বাস্তবায়ন করেছে, বাংলাদেশ ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের কাছে ভুলভাবে উপস্থাপন করতে চেয়েছে, এবং জুলাই আগস্টে যে তারা টার্গেট কিলিং এর ঘটনা ঘটিয়েছে, এটি তো তারা প্রমাণিত হয়ে গেছে। এবং এই 5ই আগস্টের প্রেক্ষাপট, এর পূর্ববর্তী পরবর্তী অবস্থার মধ্য দিয়ে কিন্তু যারা এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত থেকেছে, তাদের মুখোশ কিন্তু ইতিমধ্যে উন্মোচিত হয়ে গেছে। শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগের কাছে নয়, বাংলাদেশের ছাত্র সমাজের কাছেও কিন্তু উন্মোচিত হয়ে গেছে। আজকে কিন্তু গোটা বাংলাদেশের মানুষ জানে যে কারা অনুপ্রবেশকারী ছিল, কারা নিজস্ব স্বার্থ বাস্তবায়ন করেছে। তাদের জবানবন্দিতেই কিন্তু প্রমাণিত হয়েছে ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো তারা কিভাবে করেছে, থানাগুলোতে কিভাবে আক্রমণ করেছে, মানুষ কিভাবে হত্যা করেছে, সরকারি ভবন কিভাবে তারা দখল করেছে। আপনি কেপিআই এর কথা বললেন, সেগুলোতে তারা কিভাবে আহ নির্মম ধ্বংসযজ্ঞ চালিয়েছে, প্রমাণিত হয়েছে। এবং তারা, আমি মনে করি যে অনুপ্রবেশকারী কারা, এটা শুধু ছাত্রলীগের কাছে নয়, এটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, এবং এটি এক ধরনের মানুষের কাছে উন্মোদ হয়ে গেছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ, তার যে কর্মীরা রয়েছে, যে কর্মীরা এই সংগঠনের আদর্শটি ধারণ করে, যারা একটা রাজনীতি আমরা কেন করি, সংগঠন আমরা কেন করি, আমরা তো দিন বদলের কথা ভাবি, আমরা তো সমাজকে বদলে দেওয়ার স্বপ্ন দেখি, সামাজিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন চাই, আমরা তো মানুষের ক্ষমতায়ন চাই, রাজনৈতিক অংশগ্রহণ চাই। এবং রাজনীতিকে আমরা মনে করি যে এটি নিজের বৃত্ত বৈভব ক্ষমতা দখলের হাতিয়ার নয়, এই রাজনীতি হচ্ছে মানুষের জীবনযাপন পরিবর্তনের উপায়, সমস্যা সমাধানের উপায়। তো যারা এই সত্যিকারের অঙ্গীকারগুলো বিশ্বাস করে, আজকে তারাই ছাত্রলীগ করছে, তারাই কারাগারে যাচ্ছে, তারাই সংগ্রাম করছে, তাদের অনেকে হয়তো নির্বাসনেও আছে। যে কারণে আসলে সময়ের খেলায়, রাজনীতির খেলায় আসলে এই সাদা কালোর যে বিভেদ, এটি উন্মোচিত হয়ে গেছে, এবং যে কারণে আমাদের সংগ্রামটিকে সাফল্য মণ্ডিত করার ক্ষেত্রে সংগঠনের আত্মবিশ্বাসও বৃদ্ধি পেয়েছে। এই এই ধরেন ডক্টর ইউনূসের যে দুঃশাসন, এটা ঠেকাতে অনেকেই মাঠের লড়াইয়ের উপর জোর দিচ্ছেন। তো আপনারা কতটুকু প্রস্তুত আছেন? আমি মনে করি যে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত হয়েছে, এবং নেতাকর্মীরা আওয়ামী লীগের যে রাজনীতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে রাজনীতি, এটি কিন্তু একই সঙ্গে সংগঠনকে প্রস্তুত করা,
কর্মীদেরকে প্রস্তুত করা এবং একই সঙ্গে জনগণকে প্রস্তুত করা, জনগণের প্রত্যাশা, তাদের সমস্যার সীমাবদ্ধতা, সেগুলোর আলোকে সমস্যার সমাধান করার চেষ্টা করা, সেটির মাধ্যমে আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি কিন্তু বঙ্গবন্ধুর রাজনীতি, এটি কিন্তু বঙ্গবন্ধু কন্যা। এই রাজনীতির চর্চা করেই কিন্তু আমাদের সামরিক স্বৈরাচার হটিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন এবং বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সম্পন্ন করেছেন বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা এই গণভিত্তির উপর ভর করি। যে কারণে আমরা আমাদের এই প্রস্তুতিটিকে আমরা একটা সামষ্টিক পর্ব হিসেবে মনে করি। এটির সাংস্কৃতিক কালপর্ব রয়েছে, এটি সংগ্রামের কালপর্ব রয়েছে, এটির গণসংযোগের কালপর্ব রয়েছে, এটি দখলদার সঙ্গে চ্যালেঞ্জ করার কালপর্ব রয়েছে, এটি অবৈধ সরকারের বিরুদ্ধে মুক্তিবাহিনী ভূমিকা অবতীর্ণ হওয়ার কালপর্ব আছে। তো আমি মনে করি যে আমরা সেই পরিস্থিতিতে আছি। গোটা বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে গোটা দেশটাই তো কারাগার, গোটা একটা বড় কারাগার। আর যারা ঘরে বাইরে বিভিন্ন জায়গায় আছে, গোটা বাংলাদেশের মানুষই তো শঙ্কিত, বা গোটা বাংলাদেশের মানুষই তো কারারুদ্ধ। সে তো জানে না যে তাকে কখন মব আসবে, সে তো জানে না কখন তার ব্যবসা বাণিজ্য লুট করা হবে, সে তো জানে না যে কোনো সময় তার জীবনের শেষ মুহূর্তটি হয়তো চলে আসতে পারে। পরিবার জানে না তার পরিবারের নারী সদস্যরা আজকে সুস্থ মতো সুন্দর মতো ফিরতে পারবে কিনা, এবং ছেলেমেয়েরা চাকরি পাবে না। নিশ্চিতভাবে এটি আজকে বাংলাদেশের সামাজিক পারিবারিক রাজনৈতিক বাস্তবতায় পরিণত হইতো। যে কারণে আজকে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের একটা রাজনৈতিক, মানসিক, সাংগঠনিক এবং সংগ্রামের যে প্রস্তুতি প্রয়োজন, সেটি আসলে সম্পন্ন হওয়ার দিকে গেছে এবং আমরা একটা ফিনিশিং টাচের মধ্যে রয়েছি। জনগণ এই ফিনিশিং টাচ দিবে এবং আমরা আমাদের টাইম লাইনের শেষ ধাপে আছি। আমরা এখন এন্ড গেম দেখবো এবং আমি মনে করি যে এই এন্ড গেমের নায়ক হবে বাংলাদেশের জনগণ, নেতৃত্ব দেবেন শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগ এখানে ভ্যানগার্ডের ভূমিকায় থাকবে। এন্ড গেমটা কি হবে? এন্ড গেমের তো অনেকগুলো। প্রথম কথা হচ্ছে যে এদেরকে বিদায় নিতে হবে। শুধুমাত্র বিদায় নেওয়া নয়, আমি মনে করি যে তারা যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো সম্পন্ন করেছে সেগুলোকে বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে এবং গোটা বাংলাদেশের মানুষের উপর যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, জুলাই আগস্টে যারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হত্যাযজ্ঞ চালিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে হত্যা করেছে, টার্গেট কিলিং এর মাধ্যমে ছাত্রদের হত্যা করেছে, নাগরিককে হত্যা করেছে, কৃষক শ্রমিক তাদেরকেও তারা টার্গেট কিলিং এর মাধ্যমে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেটিকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। আওয়ামী লীগের যে রাজনীতি সেটি তো হচ্ছে যে একটা অসাধারণ নির্বাচন বাংলাদেশে হবে, যেটিতে সবার অংশগ্রহণের সুযোগ থাকবে, জনগণের অংশগ্রহণ থাকবে এবং সেটির মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার প্রশ্ন দিচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে জনগণের রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণের বিষয়টি জড়িত। কারণ কি, জনগণ ক্ষমতায়িত করাই হচ্ছে আমাদের রাজনীতি। জনগণ তার কথা বলবে, জনগণ আমাকে পছন্দ না হলে আমার বিপক্ষে রায় দেবে। আজকে তো বিপক্ষে যে রায় দেবে সে অধিকার পর্যন্ত নেই। মানুষের পছন্দ করার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আজকে দখলদার সরকার বলে দিচ্ছে যে এটা থেকে এটা কিংবা এটা, এই চয়েস করে দিতে হবে। এই গণতান্ত্রিক এমসিকিউর চারটি সবগুলো অপশনই আসলে দখলদার সরকারের ঠিক করে দেয়া, কিন্তু বাংলাদেশের মানুষ যা পছন্দ করে তার কোনো কিছু আসলে এটির মধ্যে নেই। তো যে কারণে আজকে আমি মনে করি যে এই একটি বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতেই হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকেও যদি বাংলাদেশে নির্বাচন হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশের মানুষের সিংহভাগের সমর্থন পেয়ে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে। এটি আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি। এটি এই দখলদার সরকারের পারফরমেন্স, বিএনপি জামায়াত তো তারা এক রকমের সরকার গঠন করেই আছে, তাদের পারফরমেন্স, তাদের চাঁদাবাজি, লুটপাট, তাদের ব্যর্থতা, তাদের দূরদৃষ্টিহীনতা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক কূটনীতি, সব অর্থনৈতিক ভারসাম্য, রাজনৈতিক ভারসাম্য সবকিছুকে বিপর্যয়ের মুখে ফেলে দেয়া, মবের রাজত্ব কায়েম করা, যে কারণে বাংলাদেশের মানুষের সামনে এক ধরনের বিকল্পে পরিণত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই মনে করি যে নির্বাচন এবং একই সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করা, যেটি আওয়ামী লীগ সূচনা করেছিল প্রত্যেকটি ঘটনার অনুপুঙ্খ তদন্তের মাধ্যমে, যার যে দায় রয়েছে সেই দায়ের আলোকে এই মেটিকুলাস ডিজাইনের হত্যাকারীদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা, রাজনৈতিক ভারসাম্যটি বাংলাদেশে সুনিশ্চিত করা, একটা কম্পিটিটিভ, একটা প্রতিযোগিতামূলক গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণ বাংলাদেশে নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিসরটি সবার জন্য উন্মুক্ত রাখা। আমি মনে করি যে এই শর্তগুলোর মাধ্যমে আসলে আমাদের নতুন যে ধাপ হবে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে ধাপ হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের পরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ধাপে
আসলে আমরা অবতীর্ণ হবো। এটি আসলে জনগণের ইস্তেহার। ডক্টর ইউনূস আজকেও ঘোষণা দিয়েছেন যে তারা এমন একটি নির্বাচন দেবেন যেটা আগামী 100 বছরের মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এটি আসলে বাংলাদেশের মানুষ মানুষের সঙ্গে এটি তামাশা। যারা এমন একটি নির্বাচন, এই কথাগুলো কারা বলছে? যারা বিশ্বাস করে যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, বাংলাদেশের মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়, বাংলাদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার জটিল বিষয়গুলো বোঝে না, যারা মনে করে যে নিজেরা মিটিং সিটিং করে বাংলাদেশের মানুষের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায়, তারা আজকে এই কথাগুলো বলছে। এবং আজকে দেখুন যে বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে যে বাংলাদেশে নির্বাচন হবে বা সেই নির্বাচনটি সম্ভব, বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করবে? এই যে আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলা, এই প্রতারণার আশ্রয় নিয়ে যে মিথ্যে কথা বলা, প্রত্যেকটি ক্ষেত্রে আসলে প্রত্যেক মুহূর্তেই নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এই মিথ্যা, প্রতারণা, এই সঠতা। এক ধরনের নার্সিসিজম তাকে গ্রাস করেছে, যেখানে রাষ্ট্রকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করা যায়, নিজের বিত্ত বৈভব বাড়ানো যায় নির্লজ্জের মতো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের সমস্ত ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করা। আজকে বাংলাদেশের মানুষের কাছে তাদের এই নির্লজ্জতা, তাদের এই অপরিমেয় দুর্নীতি করার মানসিকতা, তাদের এই দুর্বৃত্তায়িত মানসিকতা তো বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে। এবং এই নির্বাচন যে প্রহসনের নির্বাচন হবে, এটা বাংলাদেশে কে না জানে যে নির্বাচন হতে যাচ্ছে এটি প্রহসনের নির্বাচন। এবং তারা দেখুন তারা কি করছে, এটা গোটা বাংলাদেশ, ধানমন্ডি 32 নম্বর আমাদের স্বাধীনতা সংগ্রামের আতুর ঘর, সেটিকে তারা গুড়িয়ে দিয়েছে। গোটা বাংলাদেশে স্বাধীনতা জাদুঘরকে গুড়িয়ে দিয়েছে। গোটা বাংলাদেশেই স্বাধীনতার ভাস্কর্য, আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর সবকিছু তারা গুড়িয়ে দিয়েছে। আর তামাশা করছে গণভবনে জাদুঘর বানাচ্ছে। গণভবন তো আওয়ামী লীগের সম্পত্তি নয়, গণভবন তো দেশরত্ন শেখ হাসিনার নিজস্ব বাসভবন নয়, এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন। আজকে সেখানে এই জাদুঘর করার তামাশা দেখাচ্ছে, যেখানে গোটা বাংলাদেশের জাদুঘর গুলো তারা ধ্বংস করে দিয়েছে। এবং এটি যে রাষ্ট্রের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে, আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের শাসন, কমন সেন্স, সবকিছুর সঙ্গে কি রকমের নির্লজ্জ দুর্বৃত্তপনা, এটা বাংলাদেশের মানুষ জানে। এবং আপনি বুকে হাত দিয়ে বাংলাদেশের একজন মানুষকে জিজ্ঞেস করেন, যে একজনও বলবে যে এগুলো থাকবে? আপনি বলুন যে তারা এটা বানাচ্ছে, এটা করছে, কোনো কিছু থাকবে? বাংলাদেশের জনগণ সব রাখবে? এই এই অসভ্য দৃষ্টান্ত, এই অশ্লীল দৃষ্টান্ত, এই মানবতা বিরোধী দৃষ্টান্ত, এই হত্যাযজ্ঞকে মহান করার দৃষ্টান্ত, এই রাজাকারদের রাজনীতিকে প্রতিকারিত করার দৃষ্টান্ত বাংলাদেশের জনগণ মেনে নেবে? তারা এসব উন্মোচন করে, বাংলাদেশের মানুষ আড়ালে এইসব নিয়ে রসিকতা করে। বাংলাদেশের মানুষ জানে যে এসব মেয়াদ উত্তীর্ণ, বাংলাদেশের মানুষ জানে যে এসবের ডেট এক্সপায়ার হয়ে আছে, বাংলাদেশের মানুষ জানে যেটা তামাশা করা হচ্ছে, এতে ধ্বংসযজ্ঞে পরিণত হবে বলেই তো। যে কারণে তাদের নির্বাচন যেমন, তাদের জাদুঘর যেমন, তাদের মুখে ন্যায় বিচারের কথা যেমন, আসলে সবকিছুকেই তার যেমন জীবনানন্দ দাশ যেটি বলেছিলেন, যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখেন তারা, আসলে এই দখলদার সরকারের অবস্থাটা তাই হয়েছে। জি, এমনিতে গতকাল সজীব ওয়াজেদ জয় তিনি একটি রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে কোনো একতরফা নির্বাচন হতে দেয়া হবে না, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। তো তারা যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এসেছে, তো আপনারা কি ঠেকানোর কি প্রিপারেশন নিয়েছেন? বাংলাদেশের জনগণই তো নির্বাচন হতে দেবে না। আজকে যে নির্বাচনটা করা হচ্ছে, এটা তো জনগণের আত্মমর্যাদায় আঘাত করা হচ্ছে, জনগণের সম্মানে আঘাত করা হচ্ছে, জনগণের যে ডিগনিটি রয়েছে সেটি কিন্তু আপনি তছনছ করে দিচ্ছেন। যেখানে জনগণ নির্ধারণ করবে না, যেখানে রাজনৈতিক এই দখলদার সরকারের যারা কর্তৃপক্ষ, দখলদার সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার আছে, বিভিন্ন ভার্সন আছে, এই তারা নিজেরা করে একটা সরকার গঠন করবে এবং সেটাকে নির্বাচন হিসেবে চাপিয়ে দিবে। সেটাকে আবার জনগণ অংশগ্রহণ করবে কি করবে না, এসব নিয়ে তারা তামাশা করবে। তো বাংলাদেশের জনগণ এই নির্বাচন হতে দেবে না, কারণ বাংলাদেশের জনগণ গণতন্ত্র প্রিয়, বাংলাদেশের জনগণ স্বাধীনতা প্রিয়, বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের অঙ্গীকারে বিশ্বাস করে এবং বাংলাদেশের জনগণের স্থিতিশীলতা দেখতে চায়। বাংলাদেশের জনগণ জানে যে একতরফা ইলেকশন শুধুমাত্র আওয়ামী লীগকে বাইরে রাখা না, একতরফা ইলেকশন মানে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করা, একতরফা ইলেকশন মানে বাংলাদেশের জনগণকে বাইরে রাখা। তো সেটি তো হতে দেবে না, কারণ এটি যদি হতে দেয় এবং হতে দেয়া হয়, তাহলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা যে দুমড়ে মুচড়ে দিয়েছে সেটিকে তারা শক্তিশালী করার চেষ্টা করবে। এবং আমি মনে করি যে দখলদার সরকারের সেই বাস্তবতাও নেই, দখলদার সরকার সেটি তারা করতেও পারবে না, এবং সেই পরিবেশ পরিস্থিতি
কোনোটি সেই আন্তর্জাতিক সমর্থন, দেশের সমর্থন, আইনগত বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা কোনো কিছু নেই। এবং মানুষ যেভাবে ক্ষোভে ফুঁসে উঠছে, আমি তো বলতে পারি যদি যে এই একটি অবৈধ প্রহসনের নির্বাচন যারা করতে যাবে, জনগণ এমন ভাবে প্রতিরোধ গড়ে তুলবে যে তারা আসলে জনগণ তার যে জবাবপ্রাপ্য সেই জবাবটা আসলে বুঝিয়ে দেবে। এমনিতে এই যে ক্যাঙ্গারু কোর্টে যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হলো, এটি আন্তর্জাতিক অঙ্গনে কি ধরনের প্রভাব পড়ছে? তারা কিভাবে করে দেখছে বলে আপনার মনে হয়? এটি হচ্ছে যে একটি গোটা পৃথিবীর কাছে এটি উন্মোচিত যে এটি একটি ক্যাঙ্গারু কোর্টের রায়। এখানে বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের মানবাধিকার নেই, আইনের শাসন নেই। এটা আসলে সবার কাছে উন্মোচিত হয়ে গেছে। এবং দেখুন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গোটা বিশ্বের কাছেই তিনি একজন গ্লোবাল ফেনোমেনন। তিনি একজন আইকন, তিনি একজন চ্যাম্পিয়ন। আজকে এমন একজনকে বাংলাদেশের অবৈধ কর্তৃপক্ষ, বৈধ কর্তৃপক্ষ তো প্রশ্নই আসে না। একটা অবৈধ কর্তৃপক্ষ তাদের একটা নিজস্ব অফিস, সেখান থেকে তারা রায় দিয়েছে। তো বাংলাদেশের গোটা পৃথিবী তো জানে যে শেখ হাসিনা এমন নেত্রী যিনি জাতিসংঘের যে লক্ষ্যমাত্রাগুলো ছিল সেগুলো অর্জন করছেন। সেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হোক, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হোক, নারীর ক্ষমতায়ন হোক, জলবায়ু পরিবর্তন জনিত বাস্তবতা মোকাবেলা করার ক্ষেত্রেও, বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জায়গাটা হোক, তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর হয়ে অর্থনৈতিক যে অধিকার রয়েছে সেটি নিশ্চিত করা হোক, প্রত্যেকটি ক্ষেত্রেই তো শেখ হাসিনা সবার কাছে আইকন। শেখ হাসিনা গোটা পৃথিবীর অসম্ভব মানুষের কাছে তিনি একজন লড়াইয়ের প্রতীক, বিজয়ের প্রতীক, সংগ্রামের প্রতীক এবং একটা রূপান্তরের প্রতীক, দিন বদলের প্রতীক হচ্ছেন শেখ হাসিনা। তো সে কারণে এটি যে একটি প্রতিহিংসা পরায়ণ রায় এবং এটি যে একটা উগ্রবাদী গোষ্ঠীর নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের রায় এবং একই সঙ্গে এই দখলদার ইউনুস তার যে মুখোশ উন্মোচিত হয়ে গেছে এই রায়ের মাধ্যমে, দালিলিক ভাবে প্রমাণিত হচ্ছে এটা একটি ফ্যাসিস্ট সরকার, দালিলিক ভাবে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি বেআইনি কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত রাষ্ট্র, দালিলিক ভাবে প্রমাণিত হয়েছে বাংলাদেশের বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই, দালিলিক ভাবে প্রমাণিত হয়েছে বাংলাদেশে আইনের শাসন নেই। তো যে কারণে আমি মনে করি যে আন্তর্জাতিক যে বাস্তবতা, সেখানে এই দখলদার সরকারের যে নৈতিক ভিত্তি তো আগে থেকেই নেই, সেটি বরং আরো বেশি তাদের মুখোশে আসলে আরো বেশি উন্মোচিত হয়ে গেছে। জি, এমনিতে আজকে যে ৩২ নম্বরকে ঘিরে যে নাটক রচিত হলো, এটার উদ্দেশ্য কি বলে আপনার কাছে মনে হয়? এটি আমি মনে করি যে তাদের সমস্ত ক্ষেপ, সমস্ত ক্ষোভ আসলে শেষ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে গিয়ে পড়ে। এবং এটি কাদের পরে, এটি আমি নিশ্চিত যে বাংলাদেশের মানুষের কাছে বলে দেওয়ার প্রয়োজন নেই। এটি প্রমাণ করে যে তারা আসলে পাকিস্তান সেনাবাহিনীর যে পরাজয়ে আমাদের স্বাধীনতা আন্দোলনে, সেই পরাজয়ের প্রতিশোধটিকে তারা তাদের রাজনৈতিক মূল লক্ষ্য হিসেবে তারা পরিচালিত করে এবং সেখান থেকে যে তারা বের হয়ে আসেনি, সেই একই লক্ষ্য নিয়ে তারা যে আজকে এগিয়ে যাচ্ছে। রাজাকার আলবদরদের যা লক্ষ্য ছিল, এই নতুন রাজাকার আলবদরদের আসলে একই লক্ষ্যমাত্রা নিয়ে তারা এগুচ্ছে। যে বাংলাদেশে আমরা থাকি, এই বাংলাদেশ তারা চায় না। এই বাংলাদেশ গণতান্ত্রিক হবে সেটি চায় না। বাংলাদেশ একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হবে, উগ্রবাদী রাষ্ট্র হবে, বাংলাদেশে এক ধরনের শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে মৌলবাদী কর্মকাণ্ড থাকবে, বাংলাদেশে নারী স্বাধীনতা থাকবে না, বাংলাদেশ একটা অন্ধকারাচ্ছন্ন দেশে পরিণত হবে। এটি তাদের চাওয়া। এবং তাদের এই চাওয়াগুলো পূরণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছেন বঙ্গবন্ধু, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছেন মুক্তিযুদ্ধ। কারণ এই বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ ভীষণভাবে অনুভব করে। তাদের হৃদয়ের আত্মার আপনজন হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ হচ্ছে মানুষের সংগ্রামের ঠিকানা। মানুষকে জোর করে স্তব্ধ করে রাখা হয়তো কিছু সময়ের জন্য যায়, কিন্তু বুকের মধ্যে ভালোবাসার যে বারুদ আছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর জন্য, বাংলাদেশের মানুষকে তো সেখান থেকে বাইরে রাখা সম্ভব নয়। যে কারণে তারা জানে যে এই প্রতীকগুলো বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে, এই প্রতীকগুলো বাংলাদেশের মানুষকে দুর্দমনীয় ভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। এই প্রতীকগুলোকে দুমড়ে মুচড়ে দিয়ে তারা বাংলাদেশের আত্মাকে আঘাত করতে চায়, কিন্তু তারা জানে না যে যতই তারা আঘাত করুক সেটা আরো শক্তিশালী হয়। শহীদ মিনার ভেঙে দিয়েছে গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীতে আজকে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য শহীদ মিনার প্রতীক পরিণত হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি ঘড়ি তো ধানমন্ডি ৩২ নম্বরে পরিণত হয়েছে। সবাইকে একজন তরুণ মুজিব হিসেবে নিজেকে মনে করছে, যারা স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য কারাগারে যেতে ভীত হয় না, যারা ফাঁসির রায় ঘোষিত হওয়ার পরও মানুষের মুক্তির সংগ্রামকে সাফল্য মণ্ডিত হওয়ার
স্বপ্ন দেখে, যে আপোষহীনতা, যে লড়াই, যে সাহস বঙ্গবন্ধুর রয়েছে, সেটি তো প্লাবিত হবেই। এটা শুভ প্লাবন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ যতদিন আছে ততদিন তৈরি করে যাবেন। শুভ জাগরন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবসময় তৈরি করে যাবেই। যে কারণে তারা আসলে এই মুক্তিযুদ্ধের প্রতীক, বঙ্গবন্ধুর জীবনের সঙ্গে সম্পৃক্ত স্মৃতি, দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত স্মৃতি, এগুলোকে তারা মুছে ফেলতে চায়। আজকে আমরা ৩২ নম্বরে দেখলাম যে তারা পুলিশকে লাথি মারছে, হিজড়া বলে গালি দিচ্ছে, এমনকি সেনাবাহিনীকে তারা ভারতের বাহিনী বলে ভৎসনা করছে। তো ইউনূস বাহিনীর এই সাহসের উৎস কোথায়? ইউনূস বাহিনীর এই সাহসের উৎস হচ্ছে যে একটা জোট তারা গঠন করেছে, এই বিএনপি জামায়াত রাজাকারদের যে জোট তারা গঠন করেছে, নতুন ফ্রিডম পার্টি এনসিপি, এই যে তারা একটা ক্ষমতা পক্ষ তারা জড়িত হয়েছে, এটিকেই তারা শক্তি মনে করে। এই মবই তাদের শক্তি, ক্ষমতা তাদের, এই অবৈধ ক্ষমতা তাদের শক্তি, সন্ত্রাস তাদের ভাষা, এবং মানুষকে ভীত করে দেয়া, মানুষকে স্তব্ধ করে দেয়া, মানুষকে কুক্ষিগত করে দেয়া, এটি আসলে তাদের শক্তির উৎস। কিন্তু এই শক্তির উৎস আসলে সবসময় সাময়িকই হয়, কারণ মানুষের যে সম্মিলিত জাগরণ, মানুষের সম্মিলিত জাগরণের সামনে এই সাময়িক অবৈধ বৃত্ত বৈভবের প্রতিপত্তি আসলে কখনোই টিকতে পারে না, এবং এবারও পারবে না। যে কারণে তারা বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন সময়ে আঘাত করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করার চেষ্টা করছে। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে আসলে তারা ভেঙে দিতে যাচ্ছে, কারণ এই প্রতিষ্ঠানগুলো যখন ব্যর্থ হবে তখন তারা আসলে মনে করে যে তারা তাদের যে এজেন্ডা রয়েছে, তাদের যে একটা উগ্রবাদী রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, এই প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়লেই তো তারা তাদের এই উগ্রবাদী প্রতিষ্ঠানগুলো গড়তে পারবে। সে কারণে আসলে তারা এটি করছে বলে মনে করি। সাদ্দাম, আমি শেষ করব। এখানে অনেকে মন্তব্য করছেন, আমি দেখাচ্ছি না, তারা চায় একটা মানে একজন কমেন্টই করেছেন এরকম সুশীলগিরি না করে অস্ত্র হাতে নিতে হবে। আমি মনে করি যে মানুষের মধ্যে সংগ্রামের স্পৃহাটি রয়েছে, লড়াইয়ের স্পৃহাটি রয়েছে, এবং এই স্পৃহাটির বহিঃপ্রকাশ রাজনৈতিক ভাবেই হবে। আমি বিশ্বাস করি যে রাজনৈতিক ভাবেই হবে, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ তার সংগ্রাম এগিয়ে যাবে, এবং যত প্রতিকূলতা আসুক, যত সংগ্রাম মুখর সময় আসুক, যত আত্মত্যাগের বাস্তবতা তৈরি হোক না কেন, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই সেটি করা হবে। এবং তবে একই সঙ্গে আমি স্পষ্ট করেই বলেছি যে প্রতিরোধ কিন্তু আমাদের গণতান্ত্রিক সংগ্রামের অংশ, এবং প্রতিরোধ আসলে আজকে অনিবার্য বাস্তবতায় পরিণত হয়েছে। যে কারণে প্রতিরোধ গণতান্ত্রিক সংগ্রামের হাতিয়ার। এই হাতিয়ার বাংলাদেশের মানুষকে ব্যবহার করতেই হবে। দখলদারের আস্তানা গুড়িয়ে দিতে হবে, অবৈধ কর্তৃপক্ষকে বয়কট করতে হবে, জোর করে নির্বাচন চাপিয়ে দিতে আসলে যারা সেই অবৈধ দখলদারদের লাঠিয়াল বাহিনী থাকবে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং যারা অবৈধ কর্তৃপক্ষ হয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে, সরকার পরিচালনা করবে, তাদেরকে সরকার পরিচালনা করতে দেয়া যাবে না। এর কাছ থেকে সমস্ত ধরনের এই রাষ্ট্রযন্ত্রকে তাদের কাছ থেকে পুনরুদ্ধার করতে হবে, অফিস আদালত থেকে তাদের বিতাড়িত করতে হবে, এবং তাদের এটি প্রতিরোধ। আমি বিশ্বাস করি যে 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 স্পিরিটটি আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি, এই প্রতিরোধে সেটার বহিঃপ্রকাশ ঘটবে। আমি শেষ করব আপনার কর্মীদের উদ্দেশ্যে, ছাত্রলীগের কর্মীদের জন্য কিছু বলবেন নাকি? আমার মনে হয় এই গত 15 মাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ছাত্রলীগ, সবচেয়ে বেশি প্রাণ গেছে ছাত্রলীগ। যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময়ে ছাত্রলীগের তরুণরাই প্রাণ বিসর্জন দিয়েছেন দেশের জন্য। এই গত 15 মাসে ছাত্রলীগই ছিল মূল টার্গেট। তাদের জন্য কিছু বলবেন কিনা? বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা প্রত্যেক মুহূর্তে বাংলাদেশে বর্তমানে একটা ঐতিহাসিক ভূমিকা তারা পালন করছে, এবং গোটা দেশেই একটা দমন পীড়নের যন্ত্রের বিরুদ্ধে আদর্শ, ত্যাগ এবং সংগ্রামকে ভরসা করে নেতাকর্মীরা কিন্তু তাদের সংগ্রামকে সাফল্যমণ্ডিত করার দিকে, সংগঠনকে প্রস্তুত করার থেকে দখলদার অবৈধ কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে দৃঢ় মনোবল তারা পরিচয় দিয়েছে। বাড়ি ঘর সবকিছু হারিয়ে, সার্টিফিকেট হারিয়ে, ছাত্রত্ব হারিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তারা নিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু তারা বাংলাদেশের মানুষের মুক্তির অধিকার, স্বাধীনতার অধিকার, গণতান্ত্রিক অধিকারের জন্য তারা রাজপথে তারা সংগ্রাম করছে। নিজের বাড়িতে আজকে বাংলাদেশের ছাত্রলীগের প্রায় শতভাগ নেতাকর্মী থাকতে পারছে না,
কিন্তু গোটা বাংলাদেশটাকেই বাড়ি বানিয়ে গণতান্ত্রিক সংগ্রামে তারা সংগ্রামরত রয়েছে। আমি বিশ্বাস করি যে সত্যিকারের বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা, এবং তারা যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে, এই আন্দোলন সংগ্রামের পরিণতি তারা নিশ্চিতভাবেই তারা সম্পন্ন করবে। এই 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 রাজাকারদের কারাগার থেকে বাংলাদেশকে মুক্ত করবে, এই অবৈধ কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশ নামক প্রতিষ্ঠানটিকে তারা মুক্ত করবে, এবং এই বাংলাদেশে গণতান্ত্রিক কর্মপ্রক্রিয়া যেন আবার অংশগ্রহণ করতে পারে সেটি বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নিশ্চিত করবে। এবং যে অভিজ্ঞতা, যে লড়াই, যে সংগ্রাম, যে ত্যাগ,